দলের মুখপাত্র বা ভাঙাপাত্র বা তলাপাত্র যারাই রয়েছেন তারা এমন এমন অসভ্য আচরণ করেন তা আরও ভয়ঙ্কর। কিন্তু নাম তোলা হয়েছিল দিলীপ ঘোষের। তার যে ডেডিকেশন, তার যে মানুষের পাশে দাঁড়িয়ে যে তৃণমূল যদি তোমাকে মারে, তোমার জীবিকা শেষ করে, যারা প্রান্তিক মানুষ রয়েছেন তার পাশে দাঁড়িয়ে তার যে সাহস দেওয়া আমি আছি, সেটাকে তো কেউ অস্বীকার করতে পারবে না। বা আমি তার আগে যদি বলি রাহুল বাবু, তিনিও যে থেকে গিয়ে সরে না গিয়ে, স্যারেন্ডার না করে গিয়ে দাঁড়িয়ে থাকা, সেটাকেও তো সম্মান করতে হয়। আজকের দিনে সুকান্তবাবু আর শুভেন্দুবাবুরা যে পরিবেশে কাজ করছেন, যে চেষ্টাটা করছেন, তাদের যেভাবে বাধা দেওয়া হচ্ছে, সেইটাও তো প্রশংসনীয়। প্রত্যেকেরই কিছু না কিছু ডেডিকেশন এবং অবদান রয়েছে। ডেফিনেটলি দিলীপ ঘোষের সময়টা একটা ট্রানজিশন পিরিয়ড ছিল, অর্থাৎ পাথরে ফুল ফোটাবার চেষ্টা করেছেন, বড় ফুল, এবং 18টা এমপি এসেছে। তো আমার যেটা মনে হয় যে দিলীপ ঘোষের এই লড়াকু নেচারটার কথা মাথায় রেখেই সম্ভবত রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব যে জায়গাতে এর আগে যিনি প্রার্থী ছিলেন আলুওয়ালিয়াজি, তাঁরও বয়স হয়েছে, তিনি সম্ভবত বয়সজনিত কারণে ঠিকঠাক সময় দিতে পারেননি, ওই এলাকায় কিছুটা কানে এসেছে, তাই কিছু উষ্মা প্রকাশ করেছিলেন কিছু মানুষ। এবং সেই জন্যই কিন্তু দিলীপ ঘোষের মতো একটা বিশ্বস্ত মুখ, যিনি চায়ের দোকানে বসলে লাখো লোকের ভিড় লেগে যায়, মঞ্চে উঠে চেঁচাতে হয় না, সেই মানুষটাকেই দল ভরসা করেছে। হয়তো দিলীপ ঘোষ যে অঞ্চলটায় কাজ করেছে, এত গ্রাম উনি ঘুরেছেন, সেই গ্রাম তো হয়তো অনেকেরই পক্ষে ঘোরা সম্ভব নয়, তাই নেই কাজ করতে গিয়ে তো একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে যায় কর্মীদের সঙ্গে। আমি যদি রোজ থাকি, ঠিক আছে, যেমন ধরুন এই লাস্ট আমি বলবো যে সব থেকে বেশি আমি পড়েছিলাম কর্মীদের ডাকেতে কৃষ্ণনগরে পঞ্চায়েত ইলেকশনে এক একটা দিনে আর কি 12-14টা করে জনসভা আমি সেখানে করেছি। মানে সম্ভব না, মানে গলা চিরে যেত আমার। তো ফলে সেখানের কর্মী, সেখানের মানুষজন আমাকে ভালোবাসেন, আর অত্যন্ত সাংস্কৃতিক জায়গা, সেখানেও মানুষ পছন্দ করেছেন আমাকে। আমার মনে হচ্ছিল হয় হাওড়া বা কৃষ্ণনগর এরম জায়গা যেখানে মানুষ আমাকে অর্গ্যানিক্যালি ভালোবাসে। হাওড়ায় বড় হয়েছি, রাজনীতি, থিয়েটার, বেড়ে ওঠা, একটা তো পছন্দের জায়গা থাকবেই ডেফিনেটলি। তো কৃষ্ণনগর কেন? কারণ কৃষ্ণনগর আমার নিজেরই না, নর্মালি কৃষ্ণনগরকে আমার এমনিই ভালো লাগে। মানে রাজনৈতিক কারণ ছাড়া আমি যখন গেছি, আমার সেখানে সাংস্কৃতিক প্রবণ শিক্ষিত মানুষ বেশি, হিন্দু মুসলমান ওখানে যারাই রয়েছেন আমায় বেশ স্নেহ করেন, ভালোবাসেন তারা। মানে এখানে যে প্রার্থীকে দেওয়া হয়েছে এবং শ্রদ্ধেয়া অমৃতা রায়কে, অত্যন্ত সুযোগ্য প্রার্থী, এবং এই বয়সে এসে 63 বছর বয়সে মানুষ বিশ্রাম নেয়, আনন্দের জীবনযাপন করেন। সেখানে রোদ ঘামের পরিশ্রম করবার মানুষের জন্য তিনি যে দায়িত্ব তুলে নিয়েছেন বা সম্মতি দিয়েছেন, সেটাকে যথেষ্ট আমি সম্মান এবং শ্রদ্ধা জানাই। তার এই বয়সে সেই লড়াইকে, যে বয়সে মানুষ বিশ্রামে চলে যাওয়ার চেষ্টা করে, তো অত্যন্ত সম্মানে ওখান হলে খুশি হতাম। কিন্তু আমাদের খুশিতে তো কোনো কিছু হয় না। মানে আপনি বলছেন না হাওড়া এবং কৃষ্ণনগর এই দুটো মধ্যে একটা হলে আপনি খুশি হতেন? হ্যাঁ, বেশি খুশি হতাম, কিন্তু এমনটা নয় যে আমার খুশিটাই চূড়ান্ত। দল যেখান থেকে আমাকে প্রার্থী করবে আমি সেখান থেকে প্রার্থী হয়ে পরিশ্রম করবার জন্য, কিন্তু দেখুন ব্যক্তিগত তো পছন্দ অপছন্দ একটা থেকেই থাকে। যেখানের আপনি লড়াকু যারা কার্যকর্তা রয়েছে, কর্মীরা রয়েছে, তাদের সঙ্গে যদি আপনি যেখানে মাটিতে বসে ভাত খাচ্ছেন, যেখানে যেখানে গ্রামে গ্রামে আপনি রোদ জল বৃষ্টিতে দৌড়ে বেড়াচ্ছেন, যাদের সঙ্গে এক ছাতার তলায় দাঁড়িয়ে 4 জন মিলে দাঁড়িয়ে ভিজছেন, সেগুলো কোথাও তো একটা কানেক্ট করে, তাই না? কিন্তু ধরুন কৃষ্ণনগরে যখন রুদ্রনীল ঘোষের নাম কি আলোচনা হয়েছে বা আপনার ইচ্ছে প্রকাশ হয়েছে, সেখানে রুদ্রনীল ঘোষ বা বিজেপির কোনো ক্যান্ডিডেট না দিয়ে একদম বাইরে থেকে নতুন করে একজন রাজমাতাকে আনা হলো, ক্যান্ডিডেট করা হলো, তাহলে কি রুদ্রনীল ঘোষের বক্তব্যকে নস্যাৎ করা হলো, তার ভালো লাগা তার পছন্দকে একদম নস্যাৎ করা হলো? কারণ হচ্ছে কোনো বিজেপি ক্যান্ডিডেট বা কোনো বিজেপি নেতা বা কোনো বিজেপির কেউ দাঁড়ালেন না সেখানে, একদম নতুন করে একজনকে আনা হলো। আমার যেটা মনে হয়েছে যে তার যে ইচ্ছা এই বয়সে, সেটার প্রতি নিশ্চয়ই কোনো একটা কারণে দলের রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্র নেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছেন, তার সুফল নিশ্চয়ই তারা পাবেন, এটা ভেবেই সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন পর দ্বিতীয় লিস্ট, এখনও 4টে তালিকা বাকি, এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে একাধিক মানে কেন্দ্র নিয়ে অসন্তোষ, সেটা আপনার হতে পারে, সন্দেশখালীর হতে পারে, বা মানে দার্জিলিংয়ের হতে পারে। কোথাও কি একটা মানে আদি বিজেপি এবং নব্য বিজেপির মধ্যে একটা রাজ্যের ক্ষেত্রে যারা প্রপোজাল পাঠায় তাদের ক্ষেত্রে কোনো একটা ঐক্যমত্য হতে পারছেন না? দেখুন, মানে আমার তো নাম কোনো জায়গাতে আসেইনি, সুতরাং আমি সম্পূর্ণরূপে তার বাইরের মানুষ। আমি এটাই বলবো যে ডেফিনেটলি নির্বাচনের
বিভিন্ন কাজের দায়িত্ব থাকে, যে কাজের দায়িত্ব আমাকে দেবে অবশ্যই নেব, কিন্তু নির্বাচনে লড়াই করাটাও একটা কিন্তু বড় দায়িত্বের মধ্যে পড়ে। ঠিক আছে। আহ, আমি আদিনব্যের বিষয়টা না আমি ঠিক এইভাবে আহ, আমি দেখি না। আমার মনে হয় যোগ্য অযোগ্য, লড়াকু আহ, এবং অত্যন্ত শান্তিকামী, এই দু ধরনের পরিষ্কার জায়গা থাকে, যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রেই থাকে। দেখুন অর্জুন বাবু বা তাপস বাবু, তারা তো জাস্ট এলেন, হ্যাঁ, তারা একটা দল থেকে এসেছেন, তাদের যোগ্যতাকে লড়াবার যে অভিজ্ঞতা লড়াই করবার, সেটাকে তো দল সম্মান দিয়েছে। সাপোর্ট করেন? অবশ্যই আমি সাপোর্ট করি, কারণ তাদের রাজনৈতিক অভিজ্ঞতা যেটা, সেই অভিজ্ঞতা তো যে কোনো রাজনৈতিক দলকে আহ, মজবুত করে, সেই অভিজ্ঞতার জায়গা, এবং সেটা সেটা কেন্দ্র এবং রাজ্য নেতৃত্ব তাদের এটার প্রতি সম্মান ছিল বলেই, বিশ্বাস ছিল বলেই তো তাদের প্রার্থী তারা হয়েছেন। পুরনো বিজেপি কর্মীরা, তাদের মধ্যে একটা অসন্তোষ থাকবে না যে 4 দিন আগে, 5 দিন আগে, 10 দিন আগে যিনি বিজেপিতে আসছেন তিনি প্রার্থী হচ্ছেন, অথচ আজীবন সারা জীবন আমি পরিশ্রম করলাম, খাটলাম, অথচ আমি হতে পারছি না? দেখুন আবার বলি যে, যেমন আমার একটা ভোট, সেই ভোটটা ব্যক্ত করা গোপনে, এটা যেমন আমার অধিকার, ঠিক তেমনই আমার একটা মন, সেটা খারাপ হওয়া ব্যক্ত করা, এটা আমার অধিকারের মধ্যে পড়ে।